দ্য ডিবেটে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জুয়েলারি এবং লাইফস্টাইল পণ্য বিক্রেতা সংস্থা বৈভব গ্লোবাল মানে ভিজিএল এর সাম্প্রতিক আর্থিক ফলাফল আর তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সংস্থাটি কিন্তু বেশ কিছু বড় বাধার মুখেও ধরুন শুল্ক বা অর্থনৈতিক চাপ এগুলোর পরেও দারুণ প্রবৃদ্ধি দেখিয়েছে। তো আসল প্রশ্নটা দাঁড়াচ্ছে যে বৈভব গ্লোবালের এই যে কৌশল, এটি কি তাদের ব্যবসায়িক মডেলের অন্তর্নিহিত শক্তি আর দীর্ঘমেয়াদী ক্ষমতার প্রমাণ নিচ্ছে, নাকি এটা আসলে একটা বড় ঝুঁকি যেখানে বর্তমানের লাভকে একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য বাজি ধরা হচ্ছে? সহজ কথায়, তারা কি ভবিষ্যতের জন্য একটা মজবুত দুর্গ তৈরি করছে, নাকি বালির উপর একটা সুন্দর ঘর বানাচ্ছে? আমার তো পরিষ্কার মনে হয় তারা একটা দুর্গই তৈরি করছে। দেখুন, আমার মতে ভিজিএল এর কৌশল প্রমাণ করে যে তারা যে কোনো কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে আর তাদের ব্যবসা কতটা বৈচিত্র্যময় ও বুদ্ধিদীপ্ত। আর আমার অবস্থানটা ঠিক তার উল্টো দিকে। আমার যেটা মনে হয়, এই বাহ্যিক সাফল্যের আড়ালে তাদের কৌশলে এমন কিছু দুর্বলতা আর ঝুঁকি লুকিয়ে আছে যা তাদের এই প্রবৃদ্ধির স্থায়িত্ব নিয়ে একটা বড়সড় প্রশ্ন তুলে দেয়। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখুন, আমার যুক্তিটা খুব সোজাসাপটা। প্রথমে সংখ্যাগুলোই দেখুন। এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের আয় 10.2% বেড়ে 777 কোটি টাকা হয়েছে, যা তাদের নিজেদের প্রত্যাশার থেকেও বেশি। আর কর পরবর্তী মুনাফা মানে পিএটি সেটা বেড়েছে 71%। এর থেকে পরিষ্কার প্রমাণ আর কি হতে পারে? কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শুল্ক আর ভূরাজনৈতিক চাপের মতো এত বড় সমস্যার পরেও তারা 63.5% মোট মার্জিন ধরে রেখেছে। এটা কিন্তু মুখের কথা নয়, এটা দেখায় যে তাদের ব্যবসার ভিত্তিটা কতটা মজবুত। তারা শুধু আয় বাড়াচ্ছে না, লাভও বাড়াচ্ছে। তাদের ইবিডা মার্জিন 28% বেড়েছে। এর কারণ হল তারা কর্মচারী, শিপিং এবং টিভিএ টাইমের মতো খরচগুলো দারুণভাবে কমিয়েছে। এটা প্রমাণ করে যে তাদের ব্যবস্থাপনা কতটা দক্ষ। আর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল আমেরিকার বাজারে, সেখানে ভারতীয় জুয়েলারির ওপর 50% শুল্ক বসেছিল। তারা সেটার কি দারুণ সমাধান বের করেছে। আমেরিকাতেই নিজস্ব কাস্টিং সুবিধা তৈরি করে ফেলেছে। এতে শুধু শুল্কের প্রভাবই কমেনি, বরং তারা প্রতিযোগীদের থেকে কয়েক ধাপ এগিয়ে গেছে। সবশেষে তাদের ব্যবসার একটা বড় অংশ, প্রায় 42%, এখন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসছে, আর 36% আসছে লাইফস্টাইল পণ্য থেকে। তারা শুধু জুয়েলারিতে আটকে নেই। এই সব মিলিয়ে আমার মনে হয় তারা ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করছে। আপনি যে সংখ্যাগুলো তুলে ধরলেন সেগুলো শুনলে সত্যিই আকর্ষণীয় মনে হয়, কিন্তু আমার মনে হয় এই চকচকে পরিসংখ্যানের গভীরে তাকালে ছবিটা একটু অন্যরকম দেখায়। আপনি আমেরিকার কথা বলেছেন। হ্যাঁ, তারা শুল্কের সমস্যাটা হয়তো সামলেছে, কিন্তু তাদের প্রধান বাজার এই আমেরিকাতে ইবিডা মার্জিন মাত্র 5.2%। এটা তাদের ঐতিহাসিক গড়ের তুলনায় অনেক কম। কেন? কারণ তারা ডিজিটাল মার্কেটিংয়ে অনেক টাকা ঢালছে, কিন্তু সেই বিনিয়োগ থেকে কি রিটার্ন আসবে তা এখনও পুরোপুরি অনিশ্চিত। এবার জার্মানির দিকে তাকান, অবস্থা আরও চিন্তার। দ্বিতীয় ত্রৈমাসিকে আয় একদম স্থির ছিল, আর ডিজিটাল আয় 9% কমে গেছে। ম্যানেজমেন্ট বলছে টিমে কিছু রদবদল হয়েছে, তাই এই অবস্থা। কিন্তু বছরের প্রথম ভাগে সেখানে তাদের লোকসান হয়েছে। তারা বলছে বছর শেষে লাভ করবে, কিন্তু সেটা তো এখন একটা প্রতিশ্রুতি মাত্র। আর যুক্তরাজ্যের যে প্রবৃদ্ধি, সেটা তো মূলত আইডিয়াল ওয়ার্ল্ড নামে একটা লোকসানে চলা সংস্থাকে কিনে তাকে ঘুরিয়ে দাঁড়ানোর উপর নির্ভরশীল। এই ধরনের টার্ন অ্যারাউন্ড সবসময় সফল হয় না। এটা বেশ ঝুঁকিপূর্ণ একটা বাজি আর কি। আর আমেরিকায় শুল্ক বাঁচানোর জন্য যে কাস্টিংয়ের কৌশল, সেটা একটা সম্পূর্ণ নতুন আর জটিল অপারেশনাল মডেল। এটা কতটা কার্যকর হবে তা এখনও প্রমাণিত নয়। তাই আমার মূল কথাটা হলো, এই যে দারুণ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, এর পেছনে আছে বিপুল খরচ, ঝুঁকিপূর্ণ অধিগ্রহণ আর পরীক্ষামূলক কৌশল, যা তাদের বর্তমান লাভজনকতাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। এটাকেই আমার বালির ওপর ঘর বানানো বলে মনে হচ্ছে। আপনি আমেরিকার কম মার্জিনের যে বিষয়টা তুলে ধরলেন সেটা গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় আপনি এটাকে ভুল দিক থেকে দেখছেন। আমি এটাকে দুর্বলতা হিসেবে দেখছি না, বরং ভবিষ্যতের জন্য একটা সুচিন্তিত বিনিয়োগ হিসেবে দেখছি। দেখুন, তারা রোকু বা অ্যাপলভিনের মতো প্ল্যাটফর্মে বিনিয়োগ করছে। এই প্ল্যাটফর্মগুলো কি? এগুলো হলো স্ট্রিমিং সার্ভিস, যেখানে মানুষ সিনেমা বা টিভি শো দেখে।
ভিজিএল সেখানে বিজ্ঞাপন দিয়ে সরাসরি টিভি দর্শকদের নিজেদের অ্যাপ ডাউনলোড করতে উৎসাহিত করছে। এটা গ্রাহক পাওয়ার একটা নতুন এবং কার্যকর উপায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিনিয়োগের কার্যকারিতা দিন দিন বাড়ছে। 2 বছর আগেও একজন গ্রাহকের পেছনে করা বিনিয়োগ তুলে আনতে 1 বছরের বেশি সময় লাগত। এখন সেটা মাত্র 6 থেকে 9 মাসে নেমে এসেছে। এর মানে হল তাদের মার্কেটিং আরও দক্ষ হচ্ছে। এটা বর্তমানের লাভ সামান্য কমিয়ে ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী গ্রাহক ভিত্তি তৈরির বুদ্ধিমান কৌশল। আমি আপনার বিনিয়োগের যুক্তিটা বুঝতে পারছি, কিন্তু প্রশ্নটা হলো, এই ভবিষ্যতের আশায় বর্তমানকে কতটা বিসর্জন দেওয়া যুক্তিসঙ্গত? একটা প্রতিষ্ঠিত বাজারে 5.2% ইবিডিয়া মার্জিন কিন্তু খুবই কম। আপনি বলছেন বিনিয়োগ তুলে আনার সময় কমেছে, যেটা অবশ্যই ভালো দিক, কিন্তু এই পুরো মডেলটা তো দুটো খুব সূক্ষ্ম জিনিসের ওপর দাঁড়িয়ে আছে। এক, গ্রাহকদের ধরে রাখার হার, যাকে আমরা রিটেনশন রেট বলি, আর 2, নতুন গ্রাহক পাওয়ার খরচ। বর্তমানে তাদের গ্রাহক ধরে রাখার হার 41%-এ স্থিতিশীল আছে, কিন্তু ইন্ডাস্ট্রির তুলনায় এটা কি খুব ভালো বা মাঝারি? যদি কোনো কারণে এই হারটা কমে যায়, অথবা ধরুন রোকুয়ের মতো প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের খরচ বেড়ে যায়, যা প্রায় হয়, তাহলে তো এই পুরো মডেলটাই ভেঙে পড়বে। ম্যানেজমেন্ট কি কোনো সীমা ঠিক করেছে যে তারা কতদিন পর্যন্ত এই কম মার্জিন মেনে নিতে রাজি? যদি এই কৌশল কাজ না করে, তাহলে তাদের প্ল্যান বি কি? দীর্ঘমেয়াদী লাভের আশায় বর্তমানের লাভজনকতাকে এতটা চাপে ফেলা কি একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না? আপনার উদ্বেগের কারণটা আমি বুঝতে পারছি, তবে জার্মানির বিষয়টা নিয়ে আপনি একটু বেশি হতাশাবাদী বলে আমার মনে হয়। হ্যাঁ, এটা ঠিক যে দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের আয় বাড়েনি, একই জায়গায় ছিল, কিন্তু এর সাথেই আরেকটা তথ্য দেখুন। একই সময়ে তাদের মোট মার্জিন 410 বেসিস পয়েন্ট বেড়েছে। এর মানে কি? এর মানে হলো তারা হয়তো বেশি পণ্য বিক্রি করতে পারেনি, কিন্তু যেটুকু করেছে তাতে লাভ বেশি করেছে। এটা উন্নত মানের পণ্য বিক্রি এবং সঠিক মূল্য নির্ধারণের প্রমাণ। এটা দেখায় যে তারা শুধু বিক্রির পেছনে ছুটছে না, লাভজনকতার দিকেও তাদের কড়া নজর আছে। আর ডিজিটাল টিমের যে সমস্যাটার কথা ম্যানেজমেন্ট বলেছে, সেটা একটা অভ্যন্তরীণ ব্যাপার ছিল। তারা সেটা স্বীকার করে নতুন আরও দক্ষ লোক নিয়োগ করেছে। ম্যানেজমেন্ট বেশ আত্মবিশ্বাসী যে বছরের তৃতীয় ত্রৈমাসিক থেকে ডিজিটাল প্রবৃদ্ধি আবার আগের জায়গায় ফিরে আসবে এবং পুরো অর্থবর্ষে জার্মানি লাভজনক হবে। তাদের অতীতের ট্র্যাক রেকর্ড দেখলে এইটুকু আস্থা তো রাখাই যায়। দুঃখিত, কিন্তু আমি শুধু প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে এতটা আস্থা রাখতে পারছি না। ম্যানেজমেন্টের আত্মবিশ্বাস আর বাস্তবায়নের মধ্যে অনেক ফারাক থাকতে পারে। একটা প্রধান বাজারে ডিজিটাল আয় 9% কমে যাওয়াকে শুধু টিম রদবদল বলে হালকা করে দেওয়াটা কি ঠিক? এটা তো বাজারের চাহিদার পরিবর্তন বা তাদের কৌশলের ভুলও হতে পারে। হয়তো জার্মানির গ্রাহকরা তাদের ডিজিটাল অফার পছন্দ করছেন না। বছরের প্রথম অর্ধে লোকসান করার পর বাকি সময়ে লাভজনকতায় ফেরা এবং ভবিষ্যতে 2 অঙ্কের প্রবৃদ্ধির স্বপ্ন দেখাটা আমার কাছে একটু বেশি উচ্চাভিলাষী মনে হচ্ছে। যদি এই লক্ষ্য পূরণ না হয়, তাহলে সেটা কিন্তু তাদের সামগ্রিক ফলাফলের ওপর একটা বড় ধাক্কা দেবে। আপনি জার্মানির বাজারের এই অনিশ্চয়তার কথা বলছেন, আর এটাই আমাকে তাদের সবচেয়ে বড় বাজার অর্থাৎ আমেরিকার ঝুঁকি নিয়ে আরও বেশি ভাবতে বাধ্য করছে। বেশ, তাহলে আমেরিকার সেই ঝুঁকি অর্থাৎ শুল্ক মোকাবেলার কৌশল নিয়েই কথা বলা যাক। আমার মতে এটা একটা মাস্টার স্ট্রোক, একটা অসাধারণ পদক্ষেপ। আমেরিকায় কাস্টিং সুবিধা তৈরি করে তারা শুধু যে 50% শুল্কের প্রভাবকে প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে এসেছে তাই নয়, বরং তারা তাদের প্রতিযোগীদের উপর একটা বড় খরচের সুবিধা তৈরি করেছে। কারণ তাদের বেশিরভাগ প্রতিযোগী মানে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড নয়, অর্থাৎ তাদের নিজস্ব উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটা তাদের নিয়ন্ত্রণে নেই। তারা অন্য জায়গা থেকে জিনিস তৈরি করিয়ে আনে। ফলে ভিজিএলের মতো তারা এত সহজে নিজেদের সাপ্লাই চেইন বদলাতে পারবে না। তাই ভিজিএলের এই পদক্ষেপটা শুধু শুল্ক বাঁচানোর রক্ষণাত্মক চাল নয়, এটা বাজার দখল করার একটা আক্রমণাত্মক কৌশল, যা তাদের দীর্ঘমেয়াদে অনেক এগিয়ে রাখবে। আমি মানছি কৌশলটা কাগজে কলমে বা প্রেজেন্টেশনে শোনার জন্য চমৎকার, কিন্তু এর বাস্তবায়ন যে কতটা জটিল সেটা শায়দ আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারছি না। একবার প্রক্রিয়াটা ভাবুন। আমেরিকায় জুয়েলারির মূল কাঠামো বা কাস্টিং তৈরি করা হচ্ছে, তারপর সেই অসম্পূর্ণ পণ্য এশিয়াতে পাঠানো হচ্ছে পাথর বসানো এবং ফিনিশিংয়ের জন্য, এবং সবশেষে সেটা আবার ফিনিশড প্রোডাক্ট হিসেবে আমেরিকায় আমদানি করা হচ্ছে।
এটা অনেকটা একটা রিলে রেসের মতো, যেখানে ব্যাটনটি একবার আমেরিকা থেকে এশিয়া, আবার এশিয়া থেকে আমেরিকায় যাবে। এই দীর্ঘ সাপ্লাই চেনে কত কিছু যে ভুল হতে পারে, লজিস্টিক্সে দেরি হতে পারে, কোয়ালিটি কন্ট্রোলে সমস্যা হতে পারে, দুটো ভিন্ন মহাদেশে দুটো টিমের মধ্যে সমন্বয়ের অভাব হতে পারে, যে কোনো এক জায়গায় সামান্য ভুল হলে পুরো রেসটাই ভেস্তে যেতে পারে। এই নতুন অপারেশনাল মডেলটি কতটা মসৃণভাবে চলবে এবং এর থেকে প্রকৃত আর্থিক সুবিধা কতটা আসবে তা তো সময়ই বলবে। আমার ভয় হচ্ছে এটা শুল্কের সমস্যা সমাধান করতে গিয়ে একটা অপারেশনাল দুঃস্বপ্নে পরিণত না হয়। আপনি ঝুঁকিগুলোর কথা বলছেন, আর আমি সুযোগের দিকটা দেখছি। আর ভিজিএল তো শুধু একটা কৌশলের ওপর ভরসা করে বসে নেই। তাদের প্রবৃদ্ধির একটা বড় চালিকা শক্তি হল পণ্যের বৈচিত্র্য, যা তাদের ব্যবসাকে অনেক বেশি স্থিতিশীল করে তুলেছে। তারা শুধু ডিজিটাল মার্কেটিংয়ের ওপর নির্ভরশীল নয়। যেমন ধরুন ল্যাব গ্রোন ডায়মন্ড। গত বছর তাদের মোট বিক্রিতে এর অংশ ছিল 5.5%, এখন সেটা বেড়ে হয়েছে 10.3%, আর ম্যানেজমেন্ট বলছে এতে তাদের লাভও বেশি। একইভাবে লাইফস্টাইল পণ্য যেমন ঘড়ি, হ্যান্ডব্যাগ ইত্যাদি এখন তাদের মোট বিক্রির 36%। 2018 সালে এটা ছিল মাত্র 12%। এর মানে হলো তাদের ব্যবসা এখন অনেক বেশি ছড়ানো। কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে, যেমন ধরুন শুধু সোনার গয়না, যদি কোনো সমস্যা হয় তাহলেও তাদের ব্যবসার অন্য অংশগুলো সেটা সামলে নিতে পারবে। এটাই তো একটা সুষম এবং টেকসই প্রবৃদ্ধির মডেল। পণ্যের বৈচিত্র্য যে একটা ভালো দিক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা অবশ্যই তাদের ব্যবসাকে কিছুটা সুরক্ষা দেয়। কিন্তু আপনি একটা বিষয় এড়িয়ে যাচ্ছেন। ডিজিটাল এখনও তাদের B2C, অর্থাৎ সরাসরি গ্রাহকদের কাছে বিক্রির 42%, এবং এই অংশটা খুব দ্রুত বাড়ছে। আর এখানেই একটা বড় দুর্বলতা আমার চোখে পড়ছে। তারা অ্যামাজন বা ওয়ালমার্টের মতো বড় মার্কেটপ্লেসগুলোতে লাভজনকভাবে ব্যবসা বাড়াতে পারছে না। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ট্র্যাফিকের জন্য তাদের পুরোপুরি নিজেদের ওয়েবসাইট আর অ্যাপের উপর নির্ভর করতে হচ্ছে। আর সেখানে গ্রাহক আনার জন্য তাদের রোকু বা অ্যাপলবিনের মতো প্ল্যাটফর্মে ব্যয়বহুল মার্কেটিংয়ের উপর আরও বেশি নির্ভরশীল হতে হবে। যদি কোনো কারণে এই ডিজিটাল গ্রাহক অধিগ্রহণের খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যেমনটা প্রায় ডিজিটাল মার্কেটিংয়ের জগতে হয়, তাহলে তাদের পুরো লাভজনকতার কাঠামোই চাপের মধ্যে পড়বে। তখনই পণ্যের বৈচিত্র্য দিয়েও ডিজিটাল মার্কেটিংয়ের ক্রমবর্ধমান ব্যয়কে সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাবে। তাদের সব ডিম যেন একটাই খুব দামি ঝুড়িতে রাখা হচ্ছে। পরিশেষে আমার অবস্থানটা আমি আবার স্পষ্ট করছি। আমার মতে বৈভব গ্লোবাল খুব কঠিন একটা ব্যবসায়িক পরিবেশে অসাধারণভাবে টিকে থাকার ক্ষমতা এবং কৌশলগত দূরদর্শিতা দেখিয়েছে। শুল্কের মতো বড় বাধা মোকাবেলায় তাদের উদ্ভাবনী পদক্ষেপ, ডিজিটাল মাধ্যমে সফলভাবে নিজেদের বদলে ফেলা এবং পণ্যের বৈচিত্র্য আনা, এই সবকিছুই প্রমাণ করে যে তারা দীর্ঘমেয়াদী এবং লাভজনক প্রবৃদ্ধির জন্য একটি শক্তিশালী দুর্গ তৈরি করছে। আমেরিকার কম মার্জিন বা জার্মানির অস্থায়ী সমস্যাগুলো আসলে সেই দুর্গ তৈরির জন্য প্রয়োজনীয় বিনিয়োগ, দুর্বলতার লক্ষণ নয়। চূড়ান্ত বক্তব্য হল, যদিও তাদের প্রবৃদ্ধির হার দেখতে খুব আকর্ষণীয়, কিন্তু এই প্রবৃদ্ধির গুণমান নিয়ে গম্ভীর প্রশ্ন থেকেই যাচ্ছে। আমেরিকায় লাভজনকতা কমে যাওয়া, জার্মানির বাজারে সংগ্রাম এবং শুল্ক মোকাবেলার নতুন কৌশলের অমচম অপারেশনাল ঝুঁকি, এগুলো প্রমাণ করে যে তাদের সাফল্যের পথটা এখনও বেশ অনিশ্চিত এবং কাটাছেঁড়া। আপাত দৃষ্টিতে যা একটি শক্তিশালী কৌশল বলে মনে হচ্ছে, তা আসলে বর্তমান লাভজনকতাকে বাজি রেখে ভবিষ্যতের দিকে ঝাঁপ দেওয়ার মতো, যেখানে সাফল্য মোটেই নিশ্চিত নয়। আর তাই আমার কাছে এটা একটা বালির উপর তৈরি সুন্দর ঘরের মতোই মনে হচ্ছে, যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এটা স্পষ্ট যে বৈভব গ্লোবালের কৌশলটি বেশ জটিল এবং এর অনেকগুলো দিক রয়েছে যা নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ আছে। একদিকে আমরা দেখছি প্রবৃদ্ধি, উদ্ভাবন আর ঘুরে দাঁড়ানোর একটা আকর্ষণীয় গল্প, আর অন্যদিকে আমরা দেখছি ঝুঁকি, অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতার একটা চিত্র। এই উপাদানের গভীরে গেলে হয়তো আরও অনেক নতুন দিক বেরিয়ে আসবে, যা নিয়ে আমরা ভবিষ্যতেও আলোচনা করতে পারি।